চলো আমরা আরো সামনের দিকে কন্টিনিউ করি। আমরা পরবর্তীতে যে জননটা দেখব এটার নাম হইতেছে, এটা একটা বিশেষ প্রক্রিয়া, এটা এক ধরনের অযৌন জনন। এটাকে আমরা বলবো স্পোর সৃষ্টির মাধ্যমে সে তার অযৌন জনন ক্রিয়া সম্পন্ন করে, সেটাই আমরা দেখব একবার। অযৌন জনন, কিন্তু এই জননটা কিভাবে সম্পন্ন করবে? তার স্পোর সৃষ্টির মাধ্যমে। স্পোর সৃষ্টি। তাহলে আমরা আগে চলো স্পোরটা সম্পর্কে জেনে নিই। স্পোর কাকে বলে? আমরা এইভাবে বলতে পারি, অযৌন জননের জন্য সৃষ্ট ডিপ্লয়েড দেহকোষকে বলা হয় স্পোর। এটা হ্যাপ্লয়েড প্রকৃত হতে পারে। তাহলে সংজ্ঞাটা লিখি, তাহলে কিভাবে হবে বলছি, অযৌন জননের জন্য, অযৌন জননের জন্য সৃষ্ট কি প্রকৃতির? ডিপ্লয়েড। সাধারণত ডিপ্লয়েড প্রকৃতিও হয়ে থাকে এটা। ডিপ্লয়েড আমরা হ্যাপ্লয়েডও বলতে পারি, হ্যাপ্লয়েডও দেখা যায় কিছু। ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড, তবে এটা দেহকোষ। দেহকোষকে কি বলা হবে? স্পোর। তাহলে আমরা গ্যামেটের সাথে তার পার্থক্য বলতে পারি। গ্যামেট কিন্তু মিওসিসের ফলে সৃষ্টি হয় এবং ওইটাকে আমরা বলি জননকোষ বা গ্যামিট। কিন্তু এইটা হইতেছে বিশেষ একটা দেহকোষ, যার উদ্দেশ্য হইতেছে সে তার অযৌন জননী সম্পন্ন করবে। আর এটার জন্য সৃষ্ট এই ধরনের হ্যাপ্লয়েড কোষ বা ডিপ্লয়েড কোষ, এই ধরনের কোষকে আমরা বলবো স্পোর। এই স্পোরের মাধ্যমে সে তার কিভাবে জনন সম্পন্ন করে? তাহলে আমরা বলতে পারি এই অযৌন জনন বা স্পোর সৃষ্টির মাধ্যমে জনন, এটা কিন্তু এটাও আমরা বলবো যে এটা হচ্ছে প্রতিকূল পরিবেশে সম্পন্ন হবে। যেমন আমরা আগে যে অযৌন জননটা দেখছি, দ্বিবিভাজন, এটা হবে অনুকূল ঋতুতে। অনুকূল ঋতু আগে বলছিলাম যে বর্ষাকাল অথবা গ্রীষ্মকাল, যখন পরিবেশে প্রচুর পরিমাণ খাবার থাকে। কিন্তু এই স্পোর সৃষ্টি হবে কখন? প্রতিকূল পরিবেশে। হ্যাঁ, ধরতে পারো শীত ঋতু, তখন পরিবেশে খাবার কম থাকে, কারণ পরিবেশ শুষ্ক থাকে, রুক্ষ থাকে। তো শীতের আগে কি থাকে? হেমন্ত থাকে, শরৎ ঋতু থাকে। তো ওই সময় কিন্তু সে তার এই স্পোর সৃষ্টির মাধ্যমে এই অযৌন জনন সম্পন্ন করে। এবার চলো আমরা কয়েক ধরনের স্পোর সম্পর্কে জানবো। আমরা প্রথম যে স্পোরটা জানবো তার নাম হইতেছে গনেডিয়া। গনেডিয়া। চিত্রে খেয়াল করো, এখানে আমরা দেখতেছি এক ধরনের বিশেষ স্পোর, যা কেমন? ফ্লাজেলা যুক্ত স্পোর। তাহলে আমরা বলতে পারি ফ্লাজেলা যুক্ত স্পোর। যে স্পোরগুলোর সাহায্যে সে তার কি করে? এই বিশেষ অযৌন জনন ক্রিয়াটা সম্পন্ন করে। তাহলে ফ্লাজেলা হইতেছে চুলের মতো অভিক্ষেপ, যার মাধ্যমে সে সঞ্চালিত হতে পারে, স্পোরগুলা চলাচল করতে পারে। আর এই স্পোরগুলা পাওয়া যায় একটা বিশেষ ব্যাকটেরিয়া লিউকোথরিসের মধ্যে। LEUCOTHRIS, লিউকোথরিস। এই ব্যাকটেরিয়াম কোষের মধ্যে এই স্পোরটা সৃষ্টি হয়ে থাকে। তাহলে তুমি মনে রাখবা যে তথ্যগুলা, এটার মধ্যে ফ্লাজেলা থাকবে, ফ্লাজেলা যুক্ত বিশেষ স্পোর। আর কোন ব্যাকটেরিয়াটার মধ্যে এটা দেখা যায়? লিউকোথরিসের মধ্যে। আমরা পরবর্তী যে স্পোরটা দেখবো তার নাম হইতেছে কনেডিয়া। কনেডিয়া। চিত্রে খেয়াল করো, আমরা দেখতেছি এক ধরনের দণ্ডাকৃতির ব্যাকটেরিয়ার মধ্যে এরকম সূত্রের মতো বা চেইনের আকারে এই স্পোরগুলা সজ্জিত থাকে। তাহলে কি বলতে পারি? যে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াতে কিসের মতো বলছি? যে ক্ষুদ্র ক্ষুদ্র চেইন সৃষ্টি করে, চেইন আকারে সজ্জিত থাকে। তাহলে সেই স্পোরগুলাকে আমরা কি বলবো? কনেডিয়াতে। হ্যাঁ, আমরা ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাসের মধ্যে দেখছিলাম ওই যে বিশেষ চেইন আকৃতির ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিস, ওই স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু এই কনেডিয়াটা পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি এটা কোথায় পাওয়া যায়? এক্সাম্পল হয়েছে স্ট্রেপ্টোমাইসিস, এই ব্যাকটেরিয়ার মধ্যে এই স্পোরটা পাওয়া যাবে। চলো আমরা আরো দেখি, আরো কয়েক ধরনের স্পোর আছে। আমরা দেখো নিচে আমরা এক ধরনের স্পোর দেখতেছি, যাকে বলা হয় এন্ডোস্পোর। এন্ডোস্পোর। আমরা আরেক ধরনের স্পোর সম্পর্কে জানতেছি, যে স্পোরটার নাম হইতেছে এন্ডোস্পোর। এটা কেমন? এটা হচ্ছে পুরু প্রাচীর বিশিষ্ট। তাহলে তুমি এই তথ্যটা অবশ্যই মনে রাখবা যে এরা হইতেছে পুরু প্রাচীর বিশিষ্ট। তাহলে এখানে কি হয়? দেহকোষগুলা খাদ্য জমা করে পুরু প্রাচীর বিশিষ্ট হয়ে প্রতিকূল সময়টা পাড়ি দেয়। পুরু প্রাচীর বিশিষ্ট স্পোর, তাকে আমরা বলি এন্ডোস্পোর। এবং এরা বলতে পারি যে এখানে তারা বিশ্রামরত অবস্থায় থাকে। এতে তারা
কি অবস্থায় থাকে বলছি? বিশ্রামরত। এই জন্য এটাকে রেস্টিং স্পোর কি বলা হয়? রেস্টিং স্পোরও বলে এটাকে। আর আমরা একটু মনে রাখি এটা কার মধ্যে পাওয়া যাবে? বেসিলাসি, BACILLACAE, বেসিলাসি গোত্রে, একটা বিশেষ একটা গোত্র। এই গোত্রে যত ব্যাকটেরিয়া আছে তাদের মধ্যে এই ধরনের অ্যান্ডোস্পোর পাওয়া যায়। আমরা সর্বশেষে আরেক ধরনের স্পোর সম্পর্কে জানবো। এটাকে আসলে স্পোর বলা যাবে না, এখানে তাদের মধ্যে কুঁড়ি সৃষ্টি হয়। আর এই কুঁড়ি সৃষ্টির মাধ্যমে আমরা দেখব এক ব্যাকটেরিয়া বিশেষ স্পোরের মতো অঙ্গই সৃষ্টি করে, এবং এইগুলো দিয়েও তারা এই প্রতিকূল সময় পাড়ি দিয়ে অনুকূল ঋতুতে আসলে তাদের সংখ্যা বৃদ্ধি করে। তাহলে লাস্ট পয়েন্ট হবে কুঁড়ি সৃষ্টি। কুঁড়ি বা মুকুল সৃষ্টি, আমরা মুকুলোদ্গমও বলতে পারি, মুকুলোদ্গম। এখানে কি হয়? তুমি একটা চিত্র খেয়াল করো। এটা ছিল একটা মাতৃ ব্যাকটেরিয়াম, তার ভিতরে কি ছিল? তার নিউক্লিয়াস ছিল। এখানে আমরা দেখব কি করবে, এই নিউক্লিয়াসটা এবং তার সাইটোপ্লাজমিক অংশ এইগুলো ঠেলে বাইরের দিকে বের করে দিবে। প্রথম সাইটোপ্লাজমিক যে উপাদানগুলো আছে এগুলো ঠেলে বাইরের দিকে বের করে দিচ্ছে, এবং পরবর্তীতে তার নিউক্লিয়াসের যে অংশটা, নিউক্লিয়াসটা অ্যাকচুয়ালি থাকে না, ডিএনএর অংশ, আমরা এটাই বলবো ডিএনএটা পরবর্তীতে বিভাজিত হয়ে তার ভিতরে ঢুকাই দিবে। এবং এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটে থাকবে, আবার সাইটোপ্লাজম ঠেলে বাইরের দিকে বের করে দিবে, তার নিউক্লিয়াসটা পরবর্তীতে বিভাজিত হয়ে ভিতরের দিকে চলে যাবে। এভাবে সে অসংখ্য এরকম ঠেলে বাইরের দিকে বের করে কুঁড়ির মতো সৃষ্টি করে। এইভাবে সে তার প্রতিকূল সময় পাড়ি দিবে, এবং পরবর্তীতে যখন অনুকূল ঋতু আসবে প্রত্যেকটা কুঁড়ির থেকে বা মুকুল থেকে নতুন নতুন ব্যাকটেরিয়াম কোষ সৃষ্টি হবে। হ্যাঁ, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি এনকালো MICRO, মাইক্রো BIUM, এনকালো মাইক্রোবিয়াম। এই ব্যাকটেরিয়ার মধ্যে এভাবে দেহকোষের বিভাজন বা কুঁড়ি সৃষ্টি হয়, আর এভাবে সে তার সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এই ছিল মোটামুটি স্পোর সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি। তাহলে চিত্রগুলো থাকুক, চলো আমরা পরবর্তীতে আরেক ধরনের জনন আছে, আমরা সেই অংশটা দেখি। আমরা লাস্ট যে জননটা দেখব। তাহলে এই চিত্রগুলো থাকুক, তোমাদের পরবর্তীতে তোমরা এগুলো লিখে নিও বা স্ক্রিনশট দিয়ে নিও, তাহলে তোমাদের পরবর্তীতে লিখতে সুবিধা হবে। আমরা সর্বশেষে দেখব তার যৌন জনন। যৌন জনন, যৌন জনন কাকে বলে আমরা সংজ্ঞা তো আগেই জানি। জনন হইতেছে যে গ্যামেট সৃষ্টির মাধ্যমে একই প্রজাতির অন্য একটা জীবের সহায়তায় নতুন বংশধর সৃষ্টি করে প্রজাতির অস্তিত্ব রক্ষা করে। কিন্তু আমরা দেখব এখানে ঠিক ওই গ্যামেট বা জননকোষ এটাও ঠিক মতো সৃষ্টি হবে না, এবং পরবর্তীতে আমরা জানি যৌন জননের সময় কি হয়? জাইগোট সৃষ্টি হয়। এই জাইগোটটাও কিন্তু ঠিক মতো সৃষ্টি হবে না। এই জন্য বিজ্ঞানীরা এটাকে যৌন জনন না বলে এটাকে কি নাম দিচ্ছেন? এটা নাম দিচ্ছেন জেনেটিক রিকম্বিনেশন। এই জেনেটিক রিকম্বিনেশন নামটা কেন হয়েছে আমরা চলো প্রক্রিয়াটা দেখি, তাহলেই আমরা এটা জানতে পারবো। তাহলে এইখানে যে ঘটনাগুলো সংঘটিত হয়, চলো আমরা দেখি এখানে কি কি ঘটনা সংঘটিত হয়। আমরা প্রথম যে পয়েন্টটা লিখবো, আমরা পয়েন্ট করে লেখার চেষ্টা করব সংযুক্তি। দেখো এখানে আমরা দুইটা কোষ দেখতেছি, একটাকে আমরা বলবো পজিটিভ কোষ, একটাকে আমরা বলবো নেগেটিভ কোষ। আসলে এখানে জনন কোষ বা গ্যামেট ঠিক একইভাবে যেভাবে সৃষ্টি হওয়ার কথা ছিল এভাবে কিন্তু সৃষ্টি হয় না। এই জন্য যে দুইটা কোষ, এই দুইটাকে আমরা বলবো স্ট্রেইন বা আমরা জনন কোষও বলতে পারি, কিন্তু এখানে শুক্রাণু ডিম্বাণু না বলে এদেরকে আমরা কি বলতেছি? স্ট্রেইন বলতেছি। একটা পজিটিভ জনন কোষ বা স্ট্রেইন, আর একটা হচ্ছে নেগেটিভ জনন কোষ বা নেগেটিভ স্ট্রেইন। তাহলে আমরা পজিটিভ নেগেটিভ কেন বলতেছি? একটা কোষ জেনেটিক উপাদান দান করবে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? দাতা কোষ। আরেকটা কোষ জেনেটিক উপাদান গ্রহণ করবে, এই জন্য তাকে আমরা কি বলবো? এটাকে গ্রহীতা কোষ। যেহেতু উপাদান সে দান করবে এই জন্য তাকে আমরা পজিটিভ লিখলাম, আর যেহেতু উপাদান সে গ্রহণ করবে এই জন্য এটাকে নেগেটিভ বা গ্রহীতা কোষ হিসাবে আমরা চিনব বা মার্কিং করব। তাহলে প্রথম পয়েন্টে কি ছিল? সংযুক্তি। পজিটিভ কোষটা নেগেটিভ কোষটাকে খুঁজে বের করবে, অথবা নেগেটিভ কোষটা আমরা উল্টা করে বলতে পারি নেগেটিভ কোষটা পজিটিভ কোষটাকে খুঁজে বের করবে। দুইটা কোষ যখন খুঁজে বের করবে তখন দুইটা কোষ একটা প্রাচীরে আবদ্ধ হবে। এই আবদ্ধ হওয়াটাকে আমরা কি বলতেছি? সংযুক্তি। দুটি বিপরীতধর্মী স্ট্রেন
তাহলে কি বলতে পারি, দুটি বিপরীত ধর্মী জননকোষ বা স্ট্রেন, যাকে আমরা একটাকে বলতেছি পজিটিভ ও নেগেটিভ, এই দুইটা পজিটিভ আর নেগেটিভ স্ট্রেন পরস্পর হ্যাঁ একটা আবদ্ধে একটা বন্ধনে যুক্ত হবে, পরস্পর যুক্ত হবে, এটাকে আমরা বলতেছি সংযুক্তি। তো পরের যে পয়েন্ট আমরা বলবো, পরের পয়েন্ট আমরা এইভাবে বলবো, আমরা এভাবে বলতে পারি যে উপবৃদ্ধি সৃষ্টি। আমরা পরের পয়েন্টে এইভাবে বলবো যে উপবৃদ্ধি সৃষ্টি বা সংশ্লেষ নালিকা সৃষ্টি। আমরা দ্বিতীয় পয়েন্টে এইভাবে বলবো সংশ্লেষণ নালিকা সৃষ্টি। আমরা পরের পয়েন্টে এইভাবে বলবো সংশ্লেষণ নালিকা সৃষ্টি। কিভাবে হবে, এখানে যখন পাশাপাশি দুইটা কোষ যখন এসে অবস্থান করছে, তাদের মুখোমুখি দিক থেকে কি হবে, উপবৃদ্ধি সৃষ্টি হবে। তাহলে আমরা বলতে পারি এটাই যে পাশাপাশি কোষের মুখোমুখি অবস্থান হতে কি হবে, প্রথম উপবৃদ্ধি সৃষ্টি, এবং উপবৃদ্ধি সৃষ্টিগুলো যখন পরবর্তীতে দেখবো আরো সামনের দিকে অগ্রসর হবে, একটা জায়গাতে তারা পরস্পর স্পর্শ করবে। পরবর্তীতে স্পর্শস্থান গলে গিয়ে আমরা নিচে চিত্রে দেখতেছি একটা নালীর মতো তৈরি হবে। উপবৃদ্ধি সৃষ্টি হয়, পরবর্তীতে তা জোড়া লেগে কি করে, সংশ্লেষ নালী সৃষ্টি করে। তাহলে এটা ছিল পরবর্তী পয়েন্ট। এরপরে আমরা বলবো জেনেটিক উপাদান স্থানান্তর। আমরা পরে যে পয়েন্টটা বলবো এটা নাম হবে জেনেটিক উপাদান স্থানান্তর। তাহলে উপরের দিকে লিখে এটা সি নাম্বার পয়েন্ট, জেনেটিক উপাদান স্থানান্তর। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে জেনেটিক উপাদান স্থানান্তর। চিত্রে খেয়াল করো, দাতা কোষের উপাদান ওই সংশ্লেষ নালিকা দিয়ে গ্রহিতা কোষের কাছে প্রবেশ করবে। তাহলে এটাই বলবো যে দাতা কোষের জেনেটিক উপাদান কার কাছে, গ্রহিতা কোষে পৌঁছাতে থাকে। কিন্তু চিত্রে খেয়াল করো, এখানে আমরা দেখতেছি অর্ধেকটা পৌঁছানোর পরপরই এই দুইটা কোষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্পূর্ণ উপাদান গেলে কিন্তু আমরা বলতে পারতাম যে দুইটা উপাদান একীভূত হয়ে তখন কি হবে, জাইগোট সৃষ্টি হবে। কিন্তু আমরা দেখতেছি এখানে অর্ধেকটা যাওয়ার পরপরই দুইটা কোষের মাঝখানে একটা বিচ্যুতি ঘটবে, তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে আমরা বলবো এইভাবে দেখো, গ্রহিতা কোষটা অর্ধেক জেনেটিক উপাদান নিয়ে একটা অবস্থা তৈরি হয়েছে, আর এই কোষকে আমরা বলবো ম্যারোজাইগোট। তাহলে আমরা পরবর্তী পয়েন্ট বলবো ম্যারোজাইগোট সৃষ্টি। পরবর্তী পয়েন্টটা হবে, হ্যাঁ পরবর্তী ডি নাম্বার, ম্যারোজাইগোট সৃষ্টি। আংশিক দাতা কোষের উপাদান নিয়ে যে নতুন জাইগোটটা সৃষ্টি হয়, আংশিক দাতা কোষের উপাদান নিয়ে সৃষ্ট জাইগোট, একটা অসম্পূর্ণ জাইগোট, এই জন্য এটাকে আমরা বলতেছি কি, ম্যারোজাইগোট। তাহলে এই ম্যারোজাইগোট সৃষ্টির পরপরই আমরা দেখব দাতা কোষটি মারা যাবে। কি হবে, দাতা কোষটি মারা যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে কিন্তু কোষের সংখ্যা বাড়তেছে না, বরঞ্চ সংখ্যা হ্রাস পাইতেছে, কারণ এই কোষটা পরবর্তীতে মারা যাবে, মৃত হয়ে যাবে। তাহলে এখানে এই জন্য বিজ্ঞানীরা বলছেন আসলে এটা জনন না, এটাকে আমরা জনন বলতে পারি না, কারণ জনন হলে তো কি হবে, কোষের সংখ্যা বাড়ে, কিন্তু এখানে আমরা দেখছি কোষের সংখ্যা হ্রাস পাইছে। এই জন্যই আমি প্রথমে বলে নিছিলাম এটাকে কি বলা হয়, জেনেটিক রিকম্বিনেশন বলাটাই বিজ্ঞানীরা অধিকতর শ্রেয় মনে করেছেন।
তাহলে এইভাবে আমরা দেখব ম্যারোজাইগোট সিস্টেম, এবং পরবর্তীতে যে কোষটা আমরা দেখব এই কোষটার কি হবে, পরবর্তীতে দ্বিবিভাজন হবে, দ্বিবিভাজন। তাহলে দ্বিবিভাজনটা আমরা আগেই জানি, দ্বিবিভাজন প্রক্রিয়াটা। তাহলে এইভাবে পরবর্তীতে দ্বিবিভাজনের মাধ্যমে ওই যে শেষের যে কোষটা যাকে আমরা বলতেছি ম্যারোজাইগোট, সে তার সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে এইভাবে ব্যাকটেরিয়া 3 ধরনের জননী আমরা দেখলাম। প্রথমে দেখলাম তার দ্বিবিভাজন, তারপরে দেখলাম তার গ্যামেট স্পোর সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধির কৌশল, এবং সর্বশেষে জানলাম আমরা তার যৌন জনন। তবে এই যৌন জননটাকে আমরা পুরোপুরি জনন না বলে কি বলছি, জেনেটিক রিকম্বিনেশন বলছি। তাহলে দেখো এখানে অনেক অনেক তথ্য কিন্তু পাইছো তোমরা। তো এই তথ্যগুলো আমি যেভাবে বলছি পরীক্ষার খাতার মধ্যে তোমরা এইভাবে আনসার করবা, এবার সুন্দর একটা ভালো একটা তোমরা মার্কস পাবা। তো আজকের আলোচনা যদি তোমাদের শিক্ষণীয় কিছু থাকে ওইগুলো খাতার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করবা, আর এই অংশগুলো পরবর্তীতে ভালো করে চর্চা করবা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমরা আগামী ক্লাসে ব্যাকটেরিয়ার পরবর্তী অংশগুলো নিয়ে আগামী ক্লাসের আগামী অংশগুলো দেখব। সবাইকে আবারও ধন্যবাদ।